হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করব। আজকে যে পেজটি আলোচনা করব ভৌত বিজ্ঞানের, তো প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন সম্পর্কে আগে প্রথম একটু আলোচনা করি। তো প্রথম আমরা পড়ব চ্যাপ্টার 1 নম্বর চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তো এখান থেকে থাকবে 5 নম্বর। তারপরে গ্যাসের আচরণ, এখান থেকে থাকবে 8। আলো থেকে থাকবে 14। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এখান থেকে থাকবে 7। আয়নীয় ও সমযোজী বন্ধন, এটা এখান থেকে থাকবে 6। তো এই তো মোট 40 নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে। তো এখানে যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্রটি দেওয়া আছে, তো এখন আমরা সেটির উত্তরগুলি আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেনটি দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে এখানে লিখতে বলছে। তো এখানে আমরা সঠিক উত্তরটি নির্বাচন করব। তো যারা বন্ধুরা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, বা পিডিএফ ফাইল দেওয়া থাকবে। তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে পিডিএফ ফাইলটি নিতে পারো। ওকে, তো তাহলে শুরু করব। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে গ্রিনহাউস গ্যাস নয় আর কি। তো এটাও গ্রিনহাউস গ্যাস N2O, এটাও CO2 গ্রিনহাউস গ্যাস, CH4ও গ্রিনহাউস গ্যাস। তো অক্সিজেনটা O2, এটা গ্রিনহাউস গ্যাস নয়। তো এরপরে দেখো নাম্বার 2, STP-তে 5.4 লিটার কার্বন মনোঅক্সাইডের ভর কত হবে? এখানে রাইট দ্য আনসার হবে 28 জি। এরপরে নাম্বার 3, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বাভাবে আপাতিত হলে প্রতিসরণ কোণ হবে 2, মাধ্যমের সংকট কোণ না 90 ডিগ্রি, না 180 ডিগ্রি, না 0 ডিগ্রি। তো রাইট দ্য আনসার হবে এখানে ডি, 0 ডিগ্রি হবে। এরপরে দেখো 4 দাগের, এক্স রে, ওয়াই রে ও ইউভি রে কে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাক্রমে হবে, এটা রাইট দ্য আনসার হবে বি। তো এরপরে দেখো 5 দাগের, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে, এখানে অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব, অসৎ ও সমশীর্ষ হবে। এরপরে দেখো 6 দাগের, হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা কত? হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হবে 17। এরপরে 7 দাগে দেখো, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয় আর কি। তো এখানে আয়নীয় যৌগ নয় হলো H2O। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রুপ বি। তো গ্রুপ বি এখানে কিছু কোশ্চেন আছে, তো এখন আমরা কোশ্চেনগুলি আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটি আছে, এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লিখতে বলছে যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তরকে ধ্বংস করে, যেমন CFC লিখবো আমরা, CFC। তো এরপরে কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? এখানে PVC আছে, সেলুলোজ আছে, পলিথিন আছে। তো এটা অবশ্যই বায়োডিগ্রেডেবল পলিমার হলো PVC। তারপরে 3 দাগের কোশ্চেনটি দেখো, PV = W/m/RT সমীকরণে m রশ্মির একক কি? এখানে m রশ্মির একক হলো kg/mol। দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সি, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? 5K বা 5 কেলভিন। অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ এখানে আমরা লিখতে পারি, যেমন অটোমোবাইল রিভার্স মিরর হিসেবে ব্যবহার করা হয়। আবার উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ হলো যেমন যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়, লিখতে পারি আমরা। এরপরে দেখো 6 দাগের, মানুষের চোখে দীর্ঘ দৃষ্টি প্রতিকারে কী ধরনের লেন্স ব্যবহার করা উচিত বা কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এখানে উত্তল লেন্স হবে। তো এরপরে দেখো একটি উপ উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রকৃতি কি হবে? তো এটা আমরা দেখো একটু আলোচনা করি, তোমার মনোযোগ দিয়ে শোনো। একটি
উত্তর লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তারা সমস্ত রশ্মি একটি বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ একটি প্রকৃত সংকীর্ণ বিন্দুতে সম্মিলিত হবে আর কি। ওকে, তো এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনটি শূন্যস্থান পূরণ করো। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি বৃদ্ধি পায়। এখানে শূন্যস্থান হবে বৃদ্ধি পায়। শূন্যস্থান পূরণ করো। একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই সেটি হলো ড্যাশ AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতে পারি আমরা। AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা লিখতে পারি এখানে। শূন্যস্থান আবার পূরণ করব। পর্যায় সারণীতে ক্ষার ধাতুদের গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনার্জির মান ক্রমশ কি পায়? হ্রাস পায়। এখানে আমরা কি দেবো? হ্রাস। তো বন্ধুরা এখন আলোচনা করব গ্রুপ সি। 3 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে উত্তর দিতে হবে 6টি, 6 × 12, প্রতিটি কোশ্চেনের মান 2। তো 1 নম্বর কোশ্চেনটি হলো গ্রিন হাউস এফেক্ট এর কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। তো গ্রিন হাউস এফেক্টের কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্প। এই গ্যাসগুলো সূর্যের তাপ শোষণ করে পৃথিবীর পৃষ্ঠে আটকে রেখে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এটি প্রধানত মানুষের কর্মকাণ্ড যেমন ফসিল জ্বালানি পোড়ানো এবং বন ধ্বংসের কারণ হয়ে থাকে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি, মাত্রিয় বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা দেখাও। তো ছবিটি এরপরে 3 নম্বর কোশ্চেনটি দেখো, কাচের স্ল্যাবে আলো আপাতিত হলে নির্গমনের সময়ে তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? কাচের স্ল্যাবের মধ্যে আলো যখন আপাতিত হয় তখন এটি সাধারণত এরকম মাধ্যম হিসাবে কাজ করে এবং বর্ণালী বিভাজন ঘটে না, কারণ কাচের স্বচ্ছতা ও বৈশিষ্ট্যগুলি আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন বা বিস্ফোরণ ঘটাতে বাধা দেয়। এছাড়া কাচের বেধ সংকোচন মাপের কারণে আলোতে তেমন কোনো বিভাজন দেখা যায় না। এরপরে অথবা কোশ্চেনটি আলোচনা করব, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? তো দিনের বেলায় আকাশ নীল দেখায় কারণ সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবাহিত হলে এর বিভিন্ন রঙের আলো বিক্ষিপ্ত হয়। সূর্যের আলোতে সব রঙের আলো থাকে, কিন্তু নীল আলো, যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, বেশি বিক্ষিপ্ত হয়। নীল আলোটা কি হয়? বেশি বিক্ষিপ্ত হয়, ফলে আকাশ আমাদের চোখে নীল দেখায়। এই প্রক্রিয়াকে রায়লি বিক্ষিপ্ততা বলা হয়। এরপরে 4 দাগের কোশ্চেনটি দেখো, কোন পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে মোলদের আয়োনাইজেশন শক্তি সাধারণত বৃদ্ধি পায় কেন? তো পিরিয়ডিক টেবিলের কোনো পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে মোলগুলির আয়োনাইজেশন শক্তি সাধারণত বৃদ্ধি পায়, কারণ তাতে আণবিক আয়তন সংকুচিত হয় এবং পারমাণবিক পরমাণুর সংখ্যা বাড়ে। এর ফলে মোলটির নিউক্লিয়াস আরও শক্তিসহ ইলেকট্রনকে আকর্ষণ করে এবং আয়নিত করার জন্য বেশি শক্তি প্রয়োজন হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, যা আয়োনাইজেশন শক্তির বৃদ্ধির একটা কারণ। এরপরে 5 দাগের কোশ্চেনটি দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন? তো আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন শব্দটির পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত, কারণ আয়নীয় যৌগে মৌলগুলির আয়ন আকারে যুক্ত থাকে এবং তাদের মধ্যে কোনো নির্দিষ্ট আণবিক গঠন থাকে না। আয়নীয় যৌগের ক্ষেত্রে যৌগটির সংকেত ইউনিট হচ্ছে আয়নীয় সম্পর্কিত গঠন, যেমন NaCl এর ক্ষেত্রে Na+ এবং Cl- আয়ন। তাই আণবিক ওজন শব্দটি এখানে প্রযোজ্য নয়, বরং সংকেত ওজন ব্যবহার করা বেশি উপযুক্ত, যা যৌগটির একক সংকেত ইউনিটের ভর নির্ধারণ করে। তো বন্ধুরা, এরপরে 6 দাগের কোশ্চেনটি আলোচনা করব, HCl ও NH3 অণুর লুইস ডট ডায়াগ্রামটি আঁকো। তো আমরা এখন
ছবিটি দেখব। এরপরে আমরা আলোচনা করব গ্রুপ ডি। চারের দাগের দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তো প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 4 12, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন 1 নম্বর কোশ্চেনটি হলো, এসটিপিতে একটি গ্যাসের 120 ml আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে? গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত? তো এরপরে আলোচনা করব অথবা কোশ্চেনটি, প্রধানত কোনো কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়। কোন গ্যাসের মধ্যে অণুগুলির গতির একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তো বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে প্রধানত দুটি কারণে বিচ্যুত হয়। প্রথমত হলো, বাস্তব গ্যাসগুলির মধ্যে আণবিক শক্তি, যেমন আকর্ষণ ও প্রতিকর্ষণ শক্তি থাকে আর কি। তো আণবিক শক্তি থাকে যা আদর্শ গ্যাসের ক্ষেত্রে উপেক্ষা করা হয়। দ্বিতীয়ত হলো, বাস্তব গ্যাসের আণবিক আয়তন থাকে যা আদর্শ গ্যাসের ক্ষেত্রে শূন্য ধরা হয়। তো অণুগুলির গতির একটি প্রধান বৈশিষ্ট্য হলো যে আদর্শ গ্যাসের মধ্যে অণুগুলি একে অপরের সাথে সংঘর্ষহীনভাবে সরলরেখায় চলতে থাকে এবং তাদের গতির গড় শক্তি তাপমাত্রার সাথে সোজাসুজি অনুপাতিক থাকে। 2 নম্বর পয়েন্টটি হলো দুই নম্বর কোশ্চেনটি হলো, কিভাবে উত্তল লেন্সের, এখানে উত্তর আছে তো এখানে উত্তর করে দেবে, কিভাবে উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করা যায়, ছবি এঁকে দেখাও। তো উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করতে হলে বস্তুটিকে লেন্সের ফোকাসের কাছে রাখতে হবে। উত্তল লেন্সের সাহায্যে গঠিত প্রতিবিম্বের অবস্থান বস্তুর অবস্থানের উপর নির্ভর করে। তো এখন আমরা ছবিটাকে তাকাবো। তো বন্ধুরা, এরপরে 3 দাগের কোশ্চেনটি, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্রে বলতে কি বোঝায়, ছবি এঁকে বোঝাও। কোন লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার ও প্রতিবিম্ব দূরত্ব 60 সেন্টিমিটার হলে রৈখিক বিবর্তনের মান কত? তো এরপরে 4 দাগের গ্রুপ 1 গুপ্ত, গ্রুপ 1 ভুক্ত হবে, এটা গুপ্ত হয়েছে, এটা ভুক্ত তোমরা লিখবে। গ্রুপ 1 ভুক্ত মৌলদের নাম ক্ষার ধাতু হলো কেন? একটি ইউরেনিয়ামোত্তর মৌলের চিহ্ন লেখো। তো গ্রুপ 1 গুপ্ত মৌল, যেমন গ্রুপ 1 মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয় কারণ এগুলির পানির সাথে প্রতিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এই মৌলগুলি হলো যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্র্যাঙ্কিয়াম। তো এগুলি খুব প্রতিক্রিয়ায়, কারণ বিশেষত পানি ও বাতাসের সঙ্গে যখন এগুলো পানি দিয়ে প্রতিক্রিয়া করে তখন সেগুলি ক্ষার তৈরির জন্য হাইড্রোক্সাইড আয়ন এবং হাইড্রোজেন গ্যাস H2 মুক্ত করে। এই জন্য এই মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয়। যেমন ইউরেনিয়ামের মৌলের চিহ্ন হলো ইউ। এটি একটি তেজস্ক্রিয় মৌল এবং সাধারণত পারমাণবিক শক্তি উৎপাদন এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। অথবা কোশ্চেনটি দেখো, মোজলের পরীক্ষার সিদ্ধান্ত কী ছিল? সন্ধিগত ধাতু বলতে কী বোঝায়, একটি উদাহরণ সহ লেখো। তো মোজলের পরীক্ষার সিদ্ধান্তটি দেখো, মোজলের পরীক্ষায় পরবর্তীতে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তা হলো মৌলগুলিকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর সময় মৌলগুলির রাসায়নিক গুণাবলী এবং পারমাণবিক ভরের মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা সম্পর্ক দেখা যায়। তো এই প্যাটার্নটি ভিত্তি করে তিনি একটি সারণী তৈরি করেছিলেন যা পরবর্তীতে পিরিয়ডিক টেবিল হিসাবে পরিচিতি লাভ করে। এই সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তীতে পিরিয়ডিক টেবিলের নতুন সংস্করণ এবং আধুনিক আণবিক তত্ত্বের ভিত্তি স্থাপিত হয়। তো এরপরে দেখো সন্ধিগত ধাতু। তো সন্ধিগত ধাতু বা অর্ধধাতু এমন ধাতু যা ধাতু এবং অর্ধধাতু এর মধ্যে সীমানায় অবস্থিত।
এরা কিছু ক্ষেত্রে ধাতুর মতো আচরণ করে এবং কিছু ক্ষেত্রে অর্ধধাতুর মতন মানে সাধারণত এই উপাদানগুলির বৈশিষ্ট্যগুলির মধ্যে তাপ ও বিদ্যুৎ পরিবাহিত মেলে কিন্তু সীমিত পরিমাণে থাকে। যেমন উদাহরণ সিলিকন এসআই এবং জার্মানিয়াম জি হলো প্রধান উদাহরণ। সিলিকন আধুনিক ইলেকট্রনিক ডিভাইস যেমন ট্রানজিস্টর এবং মাইক্রোচিপের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।